পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ। পর্ব সংখ্যা 17। আকাশ হসপিটাল থেকে আসার সময় 1 কেজি শিং মাছ কিনে এনেছে। বাসায় এসে কাজের খালাকে মাছগুলো কেটে সবকিছু রেডি করতে বলে দোতলায় তার রুমে আসে। সময় নষ্ট না করে শাওয়ার নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে আসে। তার মা বাইরের কারো হাতের রান্না খায় না। আকাশ নিজেই রান্না করবে। পাকা হাত নয়, তবে যা পারে খাওয়া যায়। আসমানি নাওয়ানের শরীর ভালো যায় না ইদানিং। 2 দিন পর পর তাকে হসপিটালে নিয়ে ছুটতে হয়। আকাশ চুলায় প্যান বসিয়ে একে একে রান্নার সব উপকরণ দিতে থাকলো প্যানে। পিছন থেকে আকাশের বাবা সাইফুদ্দিন নাওয়ান বলে, তোমার মা এখন কেমন আছে? আকাশ ছোট করে বলে, ভালো। আকাশের বাবা আবারও বলে, তুমি বিশ্রাম করো, আমি রান্না করে দিচ্ছি। বাবার কথায় আকাশের হাত থেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, যার জন্য রেঁধেছি সেই তো খাবে না। তোমার হাতের ছোঁয়া থাকলে। একটু থেমে শক্ত গলায় বলে, তাছাড়া তোমার হাতের রান্না আমার মায়ের মুখে পড়ুক সেটা আমি চাইছি না। সবচেয়ে বড় কথা, তোমাকে আমি দেখতে চাই না, তোমার কণ্ঠও শুনতে চাই না। তুমি কি দয়া করে এই বাড়ি থেকে অন্য কোথাও যাবে? নয়তো আমি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাব। সাইফুদ্দিন নাওয়ান ছেলের পানে চেয়ে অস্থির কণ্ঠে বলে, আমি যাচ্ছি বাবা, তোমরা কোথাও যেও না। আমি তোমাদের সামনে তেমন আসি না, আর আসবও না। কথাগুলো বলে ভদ্রলোক ধীর পায়ে জায়গাটি প্রস্থান করে। চোখের কোণে পানি জমেছে। নিজের চেয়েও বেশি ভালোবাসে তার স্ত্রী সন্তানকে, অথচ ভাগ্যের কি পরিহাস, আজ তারা তার মুখও দর্শন করতে চায় না। বিড়বিড় করে, আমি কি কখনো ক্ষমা পাবো না আসমানি? রিয়া একটি ডায়েরির পাতা সমানে উল্টায়। না, নেই। ডায়েরির অর্ধেকের কম পৃষ্ঠা ফাঁকা পড়ে আছে। কলমের কালির ছিটে ফোটাও নেই। রিয়া চরম হতাশ হয়। দ্রুত তার পাশে বসা সোহার দিকে তাকিয়ে বলে, এই গল্পের অর্ধেক লিখে রেখেছিস কেন? ধ্যাত বাল, তারপর কি হলো রে? সন্ধ্যা কি সত্যি ধর্ষণ হয়েছিল? আর ওই মেয়েটার ভাইয়ের কি হলো? তারপর ওই ইরাবতী, সেই আকাশ। আকাশ বেটা বজ্জাত। গল্পের মধ্যে থেকে চরিত্র বের করা গেলে ওকে টেনে বের করে আমার জুতা ক্ষয় না হওয়া পর্যন্ত ওই আকাশ বেটাকে জুতার বাড়ি দিতাম। বেটা বজ্জাত, বউকে ডিভোর্স দিতে চায়। রিয়ার কথা শুনে সোহা হাসতে হাসতে ঢলে পড়েছে রিয়ার গায়ের উপর। রিয়ার চোখের কোণে যদিও পানি, কিন্তু হাইপার হয়ে গিয়েছে। তার রাগটা আগে কাজ করে, তারপর অন্য কিছু। এই গল্পে যারা ভালো রোল প্লে করেনি তাদের ইচ্ছে মতো আগে রিয়া ধুয়ে নিয়ে তারপর চোখের জল ফেলবে। হলো তাই। এতক্ষণ এত কথা বলে ভাঙা গলায় বলে, সন্ধ্যা সৌম্যর জন্যই সেই খারাপ লাগছে। কি যে হলো ওদের, তুই বাকিটা বল, এখানে তো আর লেখা নেই। বাইরে থেকে সোহার ভাই ডাকে, বনু তাড়াতাড়ি আয়, বৃষ্টি নামবে মনে হচ্ছে। বৃষ্টি নামলে কিন্তু আর যাওয়া হবে না। ভাইয়ের কণ্ঠ পেয়ে সোহা রিয়াকে পাত্তা না দিয়েই বাইরে দৌড় লাগায়। পিছু পিছু রিয়া দৌড় লাগায় আর বলে, এই দাঁড়া, পুরো গল্প না বলে কোথাও যেতে পারবি না। একটি মাটির দোতলা বাড়িতে সোহা, সোহার ভাই সাধন, রিয়া, রিয়ার মা আর রিয়ার নানি থাকে। সাধন টিউশনে থেকে ফিরে বাড়ির আঙিনায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সোহা দৌড়ে এসে তার ভাইয়ের সামনে দাঁড়ায়। সাধন চিন্তিত কণ্ঠে বলে, আরে তাড়াতাড়ি আসতে বলেছি বলে দৌড়ে আসবি? সোহা হেসে তার পরনের শাড়ির আঁচল দিয়ে সাধনের মুখে লেপটানো ঘাম মুছে দিতে থাকে। পিছন থেকে রিয়ার নানি বলে, ওরে আমার আদি খেতারে, 2 ভাই বোনের ঢং। সাধন হেসে বলে, বুড়ি, তোমার ভাই বোন নাই বলে আমার বোনকে নিয়ে হিংসা করো কেন? হিংসা করো, কিন্তু নজর দিও না, খবরদার। রিয়ার নানি মুখ বাঁকিয়ে বলে, বয়ে গেছে আমার নজর দিতে। বোরের কাণ্ড দেখে সোহা, রিয়া, সাধন 3জনই হেসে ফেলে। সাধন তার হাতের দুটো বই রিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা রেখে দিও তো রিয়া। রিয়া বিনা বাক্যে সাধনের হাত থেকে বই দুটো নিল। হাতের ডায়েরিটির দিকে চেয়ে আবারও সাধনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সাধন ভাইয়া, একটা কথা জানতে চাই, বলবেন? সাধন 2 হাত সাইকেলের সামনে রেখে রিয়ার দিকে চেয়ে বলে, হ্যাঁ বলো। রিয়া বলে, আচ্ছা, সন্ধ্যা আর সৌম্যর গল্প কি সত্যি ঘটনা নাকি গল্প? রিয়ার প্রশ্ন শুনে সাধন অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? রিয়ার উত্তর, সোহার ডায়েরি পড়েছি। সাধন তার বোনের দিকে তাকায়। সোহা চোখ নামিয়ে নেয়। সাধন ছোট করে বলে, সত্য ঘটনা, 2.5 বছর আগের ঘটনা। রিয়া উত্তর পেয়ে খুশি হয়, সাথে সাথে বলে, আচ্ছা সাধন ভাইয়া, তাহলে এটা বলুন, সন্ধ্যা, সৌম্য, ইরা, ওরা কি বেঁচে আছে? সাধন ভ্রু কুচকে তাকায় রিয়ার দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে তার বোনের দিকে তাকালে দেখলো সোহা মলিন মুখে তার দিকে চেয়ে আছে।
সাধন ঢোক গিলে বলে, সন্ধ্যা সৌম্য মৃত। সুহার চোখের কোণে পানি জমতে শুরু করেছে। সাধন সাইকেল থেকে নেমে দাঁড়ায়। এরপর সাইকেলের স্ট্যান্ডে ভর করে সাইকেল দাঁড় করিয়ে রিয়ার হাত থেকে ডায়েরিটি কেড়ে নিয়ে একটু এগিয়ে যায় মাটি দিয়ে ঘেরাও করা ছোট্ট রান্নাঘরে। এখন বিকাল। রিয়ার মা রাতের খাবার রান্না করছে। সাধন হাঁটু সমান মাটির প্রাচীরের এই পাশে দাঁড়িয়ে ডায়েরিটি রিয়ার মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কাকিমা, এটা তুমি রান্নার খড়ি হিসেবে ব্যবহার করো। সুহা দৌড়ে গিয়ে তার ভাইয়ের দু হাত টেনে ধরে। সাধন সুহার দিকে তাকালে সুহা মাথা দুদিকে নাড়িয়ে নিষেধ করে এমনটা করতে। সাধন শুনল না বোনের কথা। রিয়ার মাকে তাড়া দেয়। ভদ্রমহিলা সুহার দিকে তাকায় একবার, এরপর সাধনকে উদ্দেশ্য করে বলে, ওর শখের ডায়েরি মনে হয়, রেখে দাও। সাধনের কণ্ঠে রাগ। বলে, কাকিমা, আপনি এটা চুলোয় দিন। সুহা সাধনকে বাধা দিতে যায়, কিন্তু পারছে না, তবুও জোর করে। সাধনের কি হলো কে জানে, হঠাৎ বোনের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর সে নিজেই চুলার মাঝে ডায়েরিটি ঢুকিয়ে দেয়। সোহা গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকায় তার ভাইয়ের পানে। দু চোখের পাতা বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। রিয়ার মা, রিয়ার নানি বিস্ময় চোখে তাকায়। সাধন সোহার গায়ে হাত তোলা তো দূর, কখনো জোরে ধমক দিতেও দেখেনি কেউ। আর আজ রিয়া দৌড়ে এসে সোহার পাশে দাঁড়ায়, সাধনের উদ্দেশ্যে বিস্ময় মাখা বাণী ছুড়ে, সাধন ভাইয়া, তুমি সোহাকে মারলে? সাধন ঢোক গিলল। সোহা মাথা নিচু করে মলিন মুখে দাঁড়িয়ে রইল, ডান হাতে গাল মুছে নেয়। সাধন এগিয়ে এসে দাঁড়ায় বোনের সামনে, মৃদু স্বরে ডাকে, বোনু। সোহার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে, ঠোঁট ভেঙে কেঁদে দেওয়ার মতো অবস্থা। সাধন সোহার মুখ দু হাতের মাঝে নিয়ে অপরাধীর ন্যায় বলে, বোনু, সরি। সোহা চোখ নামিয়ে রেখেছে, তাকায় না ভাইয়ের দিকে। সাধন ঢোক গিলল, কি করে ফেললো এটা? সোহার গাল থেকে হাত সরিয়ে সাধন দু হাতে তার দু কান ধরে বলে, এই দেখ, কান ধরছি, সরি বোনু, আমার দিকে তাকা। সোহা তবুও না তাকালে সাধন অসহায় কণ্ঠে বলে, বোনু, সরি রে, তুই বললে কান ধরে উঠবোস করবো, তবুও তাকা। সোহা দ্রুত মাথা তুলে তাকায় ভাইয়ের কাছে, দুগাল ভেজা, তবে ভাইকে কান ধরে থাকতে দেখে একটু হেসে ফেলে। সাধন দু হাতে সোহার দুগাল মুছে দিয়ে বলে, আমার সব কথা শুনবি বোনু, কেমন? এই ডায়েরিটা অনেক আগেই ফেলে দিতে বলছিলাম তোকে, তুই আমার কথা কেন শুনিস না? মলিন মুখে চেয়ে রইল তার ভাইয়ের দিকে। সাধনের কাণ্ড দেখে এবার সবাই স্বাভাবিক হয়েছে। বোনের জন্য এমন সাধনকে এই গ্রামের সবাই চিনে। এখন দু ভাই বোনকে স্বাভাবিক হতে দেখে স্বস্তি পায় সকলে। কিন্তু সাধন এই ডায়েরিটা নিয়ে এত রিয়াক্ট কেন করলো? রিয়া সবচেয়ে বেশি অবাক হয়, তবে কারণ বুঝলো না। প্রতিদিন বিকেলে 10 মিনিট হলেও সাধন সোহাকে নিয়ে সাইকেলে করে গ্রামের এদিক ওদিক ঘুরিয়ে আনে। সোহার আবদার সাধন ফেলে না হলেও। সাধন সোহার মাথায় ওড়না ভালোভাবে ঠিক করে দিয়ে সোহার হাত ধরে সাইকেলের কাছে গিয়ে সাইকেলে উঠে বসে। এরপর সোহা সাইকেলের সামনে বসলে রিয়া এগিয়ে এসে বলে, সাধন ভাইয়া, আজকে আমাকে আপনার সাইকেলের পিছনে নিবেন প্লিজ? সাধন ভ্রু কুচকে বলে, না। রিয়া অসহায় মুখে বলে, আপনাকে ধরবো না, সাইকেল ধরবো। সত্যি? সাধন শক্ত কণ্ঠে বলে, না মানে না। রিয়া ভোতা মুখে তাকায়। সোহা রিয়ার দিকে চেয়ে হাসে। রিয়া দাঁত মুখ কটমট করে তাকায়। এই দুই ভাই বোন এক জায়গায় হলে তাকে আর কেউ চেনে না। যখন একজন থাকে না, তখন অপরজন তার কাছে মৌমাছির মতো আসে আরেকজনের খোঁজে। স্বার্থপর ভাই বোন দুটো। রিয়া ধূপধাপ পা ফেলে মাটির চুলোর পাশে পাতা প্লাস্টিকের চেয়ারে বসে। রিয়ার মা দেখলো মেয়েকে। মেয়ে মুখ ফুলিয়েছে। সে নিজেও সাধনকে বলেছিল রিয়াকে নিয়ে ও একটু ঘুরে আসতে। সাধন বলেছিল, কাকিমা, আমি তোমার মেয়েকে নিতে পারবো না, তুমি চাইলে আমি লোক ভাড়া করে দিব। রিয়ার মা কপাল চাপিয়েছে। সাইকেল করে গ্রাম ঘোরানোর জন্য কেউ লোক ভাড়া করে? রিয়া হঠাৎই ফোঁস করতে করতে বলে, আমার একটা বড় ভাই আনতে পারো না? ভাল লাগে না। রিয়ার মা বিরক্ত চোখে তাকায়। রিয়া বিড়বিড় করে। এর মধ্যে এক শ্বাসরুদ্ধকর গল্পের অর্ধেক শুনিয়ে হাওয়া হয়ে গেল দুই ভাই বোন। পুড়িয়ে দিবি, আমি পড়ার আগে দিতে পারলি না? এখন বাকি কাহিনী জানতেই হবে। জেনেই ছাড়বো, দাঁড়া, আমায় তো চেনে না। রিয়ার মা এগিয়ে এসে বলে, কি বিড়বিড় করছিস? রিয়া কথার তালে বলে, ওই তো গল্প। রিয়ার মা রিয়ার পিঠে থাপ্পড় মেরে বলে, গল্প পড়তে পড়তে পাগল হবে একদিন। আর যদি শুনেছি গল্প পড়ছিস, সেদিন থেকে তোর ভাত বন্ধ। রিয়া মায়ের কথায় পাত্তা দিল না।
সাধন সাইকেলের প্যাডেল চালায়। সোহা দু হাতে সাইকেলের সামনে ধরে আছে, ঘুরে ঘুরে দেখছে আশেপাশে। মেঘলা আকাশ, মিটিমিটি বাতাস, খুব সুন্দর পরিবেশ। সোহা একটুখানি মাথা উঁচু করে মেঘলা আকাশের পানে চাইল। সময়ের পাল্লার সাথে সাথে সোহার চোখের কোণে পানি জমতে শুরু করে, এক সময় গাল বেয়ে গড়িয়ে পড়ে। সোহার দৃষ্টি মেঘলা আকাশে ছুটোছুটি করে। সাধন মৃদু স্বরে ডাকে, বনু। ভাইয়ের ডাকে সোহা ডান হাতে মুখ মুছে নেয়, ঘাড় বাঁকিয়ে একবার তাকায় সাধনের দিকে। সাধন সামনে তাকিয়ে মৃদু স্বরে বলে, বোকা আর দুর্বল মানুষেরা কাঁদে, তুই তো কোনোটাই নয় বনু। সোহা মৃদু হাসলো। সাধন বোনের মাথায় গাল ঠেকিয়ে সাইকেল চালাতে বলে, সৌম্য, সন্ধ্যার কথা কখনো ভাববি না, মনে রাখবি ওরা মৃত। আকাশের রান্না শেষ। শিং মাছের ঝোল সাথে সাদা ভাত রান্না করেছে। এরপর সে নিজের হাতে সব বাটিতে ভরে বাটি দুটো ব্যাগে ভরলো। বাটিটি ডাইনিং টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে তার ঘরে যায়। ঘরে গিয়ে আবারও শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে গায়ে আরেকটা সাদা পাঞ্জাবি সাথে গ্যাবার্ডিন প্যান্ট পরে নেয়। বা হাতে চেইনের হাত ঘড়ি পরে নেয়। সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। আকাশ সময় নষ্ট করলো না, দ্রুত খাবারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হসপিটালে পৌঁছে মায়ের কেবিনে গিয়ে দেখলো আসমানি নওয়ান দরজার দিকেই চেয়ে আছে। আকাশ ভেতরে গিয়ে মায়ের পাশে বসে। আসমানি নওয়ান ছেলেকে দেখে ধীরে ধীরে উঠে বসে। আকাশ হাতের ব্যাগ রেখে মাকে বসতে সাহায্য করে। আসমানি নওয়ান মৃদু স্বরে বলে, তুমি খাইছো আব্বা? আকাশ খাবার বের করতে করতে বলে, তুমি আগে খাও মা, আমার ক্ষুধা নেই। আসমানি নওয়ান আকাশের থেকে হাতের বাটি নেয়। আকাশ শিং মাছ খায় না। ভদ্র মহিলা জানেন ছেলে নিজের জন্য কিছু রাঁধেওনি। বেডের পাশে রাখা একটি বলে হাত ধুয়ে নিয়ে আকাশের মা বলে, দুপুরেও খাও নাই? তুমি খাইয়া আসো আব্বা, আমি খাইতাছি। আকাশ চিন্তিত কণ্ঠে বলে, তুমি খাও মা, আমি পরে খাবো। আসমানি নওয়ান মৃদু স্বরে বলে, যাও আব্বা, তুমি না খাইলে আমার মুখ দিয়া খাবার যায় না। আকাশ দীর্ঘশ্বাস ফেলে নার্সকে বলে তার মাকে দেখে রাখতে। এরপর কেবিন থেকে বাইরে বেরোনোর জন্য দরজার কাছে গেলে আসমানি নওয়ান মলিন গলায় বলে, জান্নাতের কোনো খোঁজ পাও নাই, তাই না আব্বা? আকাশ পিছু ফিরে মায়ের দিকে তাকায়। গত 2.5 বছর যাবৎ আসমানি নওয়ান নিয়ম করে তাকে একই প্রশ্ন করে আসছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে বলে, জানি না সে কোথায়। কথাটি বলে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে জায়গাটি প্রস্থান করে। আসমানি নওয়ান মলিন মুখে চেয়ে রইল। চোখের কোণে জলকণা চিকচিক করছে। আকাশ হসপিটালের ক্যান্টিনের পাশে ছোটখাটো রেস্টুরেন্টে গিয়ে একটি টেবিল বুক করে বসে। 2 হাতের পাঞ্জাবির হাতা কনুইয়ের উপর পর্যন্ত গোটানো। টেবিলের উপর ডান হাতের কনুই রেখে আঙুলগুলো ভাঁজ করে গাল আর কপালে ছুঁয়ে রেখেছে। টেবিলের অপর পাশে চেয়ার টেনে ডক্টর রিয়াজ বসে। গলা ঝেড়ে বলে, কি অবস্থা? কোথায় গিয়েছিলে? রিয়াজের কণ্ঠে আকাশ চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসে বলে, বাসায় গিয়েছিলাম। কথাটা বলে ওয়েটারকে ডেকে সাদা ভাত আর গরুর মাংস দিতে বলে আকাশ। রিয়াজ বলে, বাকি গল্প আর বললে না যে? আকাশ বলে, আর কি শুনবেন, সব বলেছি তো। ইরা মেয়েটার খোঁজ জানো? এটা অন্তত বলো। আকাশের দৃষ্টি আবারও ঝাপসা হতে শুরু করে। ঢোক গিলে বলে, ইরাদের খোঁজ পাইনি আর। তারা এই শহরে থাকে না। কোথায় গিয়েছে জানি না, বেঁচে আছে কিনা তাও জানি না। এটুকু বলে আকাশ 2 হাতের তলায় নিজের মুখ রেখে দীর্ঘশ্বাস ফেলে শোকাতুর কণ্ঠে বলে, কেউ নেই। ইরা নেই, সৌম্য নেই, আমার সন্ধ্যা মালতীও নেই। সবাই আমায় একা করে দিয়ে হারিয়ে গিয়েছে। আমি ওদের কিছু জানাতেই পারলাম না। আকাশের কণ্ঠে অসহায়ত্ব। রিয়াজ চুপচাপ আকাশের দিকে চেয়ে রইল। আকাশ নিজেকে সামলে রিয়াজের দিকে তাকায়, নিষ্প্রাণ হাসে। রিয়াজ মৃদু স্বরে বলে, সৌম্য আর সন্ধ্যা মেয়েটি তার মানে মারা গিয়েছে? কথাটি বলতে দেরি হলেও আকাশের ঝড়ের গতিতে রিয়াজের কলার ধরতে দেরি হয়নি। রক্তলাল চোখে চেয়ে বলে, কি বললে? রিয়াজ চোখ বড় বড় করে তাকায়। আকাশ আর তার বয়স সমান হবে। এই তো ঠান্ডা ছিল, হঠাৎ এমন হলো কেন? রিয়াজ আমতা আমতা করে বলল, মানে আমি জানতে চাইছিলাম আর কি, ওরা বেঁচে আছে কিনা। আকাশ সোজা হয়ে বসলো। ঠান্ডা হয়েছে বোধহয়। রিয়াজ শার্ট তুলে বুকে 2বার ফুথু দিল। কি রে বাবা, এই ছেলে মেয়েটির শোকে পাগল হয়নি তো? পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছলো। এরপর আকাশের দিকে তাকালো। আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে, 2 হাত আড়াআড়ি ভাবে রেখে চোখ বুজলো। সামনে ধোয়া ওঠা গরম ভাত, সাথে গরুর মাংস। আকাশ সেদিকে তাকালো না। অতঃপর ভারী গলায় বলে, সরি।
রিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ইটস ওকে। আকাশ ভাবনায় মশগুল হয়। আবারও স্মৃতির পাতায় কড়া নাড়ে। রিয়াজ আগ্রহী চোখে চেয়ে আছে। সারা রাত ঠিক করে ঘুমায়নি আকাশ। রাতে ফ্রেশও হয়নি। না ঘুমানোয় চোখ দুটো হালকা লাল হয়ে আছে। আকাশ সেসব পাত্তা দিল না। সারা রাতে সৌম্যকে অনেকবার কল দিয়েছে, কিন্তু সৌম্যর ফোন বন্ধ বলছে। একটু বেলা হতেই আকাশ বাড়ি থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য ভার্সিটি। সৌম্য কোথায় থাকে এই খবর ভার্সিটির সৌম্যর ডিপার্টমেন্টের কেউ না কেউ জানবে। প্রায় সকাল 9টা নাগাদ আকাশ ভার্সিটির গেটে এসে পৌঁছে। গাড়ি থেকে নেমে ভার্সিটিতে প্রবেশ করলে অনেকে আকাশকে সালাম দেয়। প্রায় 90% ছেলেমেয়েরা চেনে আকাশ এই ভার্সিটির স্টুডেন্ট ছিল। আকাশ অফিস রুমের দিকে যেতে গিয়ে কাউকে দেখে এগিয়ে আসে। একে আকাশ সৌম্যর সাথে অনেকবার দেখেছিল। ছেলেটি আকাশকে সালাম দেয়। আকাশ সালামের উত্তর নিয়ে দ্রুত জিজ্ঞেস করে, সৌম্যর বাসা কোথায় জানো? ছেলেটি অবাক হয় একটু, তবে সৌম্যর মেসের ঠিকানা দিয়ে দেয় আকাশকে। আকাশ এখানে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। সৌম্যর ফ্রেন্ড এর বলা ঠিকানায় এসে গাড়ির সাইড করে আকাশ। এরপর গাড়ি থেকে বেরিয়ে আশপাশে তাকালো। তেমন মানুষজন নেই, জায়গাটি একটু নির্জন টাইপ। আকাশ মেসের ভেতরে প্রবেশ করে কয়েক পা এগোতেই রিহানের সাথে দেখা হয়। রিহান আকাশকে দেখে সালাম দেয়। রিহানের চোখে মুখে চিন্তার আভা। আকাশ আশেপাশে তাকিয়ে বলে, এখানে সৌম্য থাকে শুনলাম, ওকে ডাকো তো। রিহান কি বলবে বুঝতে পারছে না। সৌম্যর বোন আসবে বলে সে গতকাল রাতে টিউশন করে তার এক ফ্রেন্ডের কাছে গিয়ে ছিল রাতটুকু, যাতে সন্ধ্যা আর সৌম্য এখানে থাকতে অসুবিধা না হয়। সৌম্যর সাথে তার রাতে কথা হয়েছিল। সৌম্য বলেছিল সে তার বোনকে নিয়ে ম্যাচে এসেছে। এরপর বেশ রাত করে রিহান একবার সৌম্যকে কল দেয় একটা দরকারে, কিন্তু কলে পায়নি। এত কিছু ভাবেনি। সকাল সকাল ম্যাচে এসেছে, কিন্তু ম্যাচে এসে তার গলা শুকিয়ে আছে। আকাশ রিহানকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, সৌম্যকে ডেকে দাও, ওর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। রিহান ঢোক গিলল, ছোট করে বলে, ভেতরে আসুন ভাইয়া। আকাশ রিহানের পিছু পিছু একটি রুমে প্রবেশ করে। জুতোর সাথে খিচুড়ি লেগে যায়। সারা ঘরের খিচুড়ি ছিটানো। আকাশ ভ্রু কুচকে তাকায়। ঘরের চারিদিকে চোখ বুলালে মনে হলো এই ঘরে ছোটখাটো এক যুদ্ধ হয়ে গিয়েছে। রিহান চিন্তিত হয়ে আকাশকে বলে, আমি রাতে ছিলাম না, ওদের দুই ভাই বোনের জন্য আমি এখানে ছিলাম না। সকালে এসে ঘরের এই অবস্থা দেখছি, কিছুই বুঝতে পারছি না আমি। আকাশ আবারও ঘরের আনাচে কানাচে চোখ বোলায়। চিন্তিত কণ্ঠে বলে, ওদের কি কোথাও যাওয়ার কথা ছিল? রিহান বলে, এই ব্যাপারে সৌম্য আমাকে কিছু বলেনি ভাইয়া। বোনের চিন্তায় কথাই বলতো না ঠিক করে। আজ হয়তো কিছু না কিছু বলতো সন্ধ্যাকে নিয়ে কোথায় যাবে বা কোথায় থাকবে, কিন্তু কোথায় উধাও হয়ে গেল বুঝতেই পারছি না। আকাশ অবাক হয়, সাথে তার মনে হানা দেয় ভীতি। ঘরের এই অবস্থা, সাথে সন্ধ্যা সৌম্যর চিহ্ন নেই। সৌম্যর ফোন বন্ধ। সব কেমন এলোমেলো লাগলো। আকাশ দ্রুত পায়ে বেরিয়ে যায় ম্যাচ থেকে। যাওয়ার আগে রিহানকে বলে, সৌম্য সন্ধ্যার খোঁজ পেলে তাকে জানাতে। আকাশ গাড়িতে বসে অনেকটা সময় নিয়ে ভাবলো সৌম্য সন্ধ্যা কোথায় যেতে পারে। সবচেয়ে বড় কথা, কোথাও যদি গিয়েও থাকে তবে ঘরের অবস্থা এরকম করে কেউ কোথাও যায়? আকাশের মাথা কাজ করে না। অনেক ভেবেচিন্তে ঠিক করলো সন্ধ্যাদের গ্রামে যাবে। বিয়ের আগে তো সন্ধ্যা গ্রামেই থাকতো, যে গ্রামে তার বিয়ে হয়েছিল। আকাশ সময় নষ্ট না করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সে তো সন্ধ্যাকে ফিরিয়ে নিতে এসেছিল, কিন্তু এখন টেনশনে মাথা ফেটে যাচ্ছে। সন্ধ্যা ঠিক আছে কিনা এই খবরটুকু চাইছে সে আপাতত। থাকলেও কোথায় আছে? প্রায় 5 ঘন্টা ড্রাইভ করে আকাশ ঢাকা থেকে বগুড়া শহর সোনাতলা থানায় মিলনের পাড়া গ্রামে এসে পৌঁছায়। গাড়ি থামিয়েছে সন্ধ্যাদের বাড়ির সামনে। সন্ধ্যাদের টিনের বাড়ির দিকে তাকালে তার বিয়ের রাতের কথা মনে পড়ে গেল। মায়ের জন্য বিয়েটা করেছিল, এরপর সে উধাও হয়ে গিয়েছিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। এরপর বাড়ির দরজায় গিয়ে নক করে। কিছুক্ষণের মাঝেই সন্ধ্যার সৎমা দরজা খুলে আকাশকে দেখে অবাক হয়। ভেতর থেকে সন্ধ্যার বাবা আকাশকে দেখে খুব সুন্দর ব্যবহার করে ভেতরে আসতে বলে। আকাশ ভালোভাবে কথা বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। মনে পড়লো এরা এদের মেয়েকে তার মায়ের কাছে বিক্রি করে দিয়েছে। তাকে সাইড দেওয়ায় আকাশ ভেতরে গেল। সে ভেবেই নিয়েছে সন্ধ্যা এখানে আছে। রাগ হলো তার, এমন স্বার্থপর বাবার বাড়িতে সন্ধ্যা কেন আসলো এই ভেবে। আকাশ সময় নষ্ট না করে সন্ধ্যার বাবার উদ্দেশ্যে বলে, সৌম্য সন্ধ্যা ওরা কোথায়?
ওদেরকে ডাকুন। সন্ধ্যার বাবা অবাক হয়ে বলে, ওরা তো এখানে আসে নাই বাবা। আকাশ ভ্রু কুঁচকে নিল। এই লোকটাকে দেখলেই তার রাগ লাগছে। কথায় কথায় উত্তর দিয়ে দেয়, আসবেও না। যে টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করে তার কাছে কোনো সুস্থ ছেলে মেয়ে আসবে না। সৌম্য সন্ধ্যা এখানে না আসলেও ওরা কোথায় সেই ঠিকানা বলুন। আকাশের কথায় সন্ধ্যার বাবা অবাক হয়। এই কথাগুলো তো শুধু আসমানি নেওয়ান আর তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই কথা আকাশ কিভাবে জানলো? আকাশ সন্ধ্যার বাবাকে চুপ দেখে রেগে বলে, সন্ধ্যা সৌম্য কোথায় বলুন। সন্ধ্যার সৎমা পাশ থেকে বলে, আমরা জানি না, ওরা এইখানে আসে নাই। আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায় সামনে সকালকে দেখে। এক দেখাতেই চিনে ফেলেছে সে। এই মেয়ে তো তার অফিসে চাকরি করা সেই মেয়েটি। এখানে কেন? অবাক হয়ে বলে, তুমি এখানে? সকাল আকাশের দিকে তাকিয়ে ঢোক গিলল। সকালের মা ভ্রু কুচকে বলে, অয় আমার মাইয়া সকাল, সন্ধ্যার বোন। তুমি ওরে কেমনে চেনো? আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। এ সন্ধ্যার বোন? তবে তাকে বলেনি কেন? আর তার অফিসে চাকরি পেয়েছে কিভাবে এটা? রায়ানের কথা মনে পড়ল। রায়ান মেয়েটিকে তার অফিসে নিয়ে গিয়েছিল। পরিচয় লুকিয়ে কেন? আকাশের মনে পড়ল মেয়েটি তার বাড়ির সামনে দেখেছিল। এরা যে সুবিধার পাবলিক নয় এটা তো আকাশ আগেই জেনেছে। তাছাড়া এই সন্ধ্যার সৎ বোন, সৎ মা, এসব আকাশ জানে। গতকাল আসমানি নিজে থেকেই বলেছিল, তখন সন্ধ্যার এই ফ্যামিলির ব্যাপারে আকাশের একটা ধারণা হয়েছে। আকাশ পকেট থেকে ফোন বের করে তার মায়ের নাম্বারে কল করে। এরপর গত দিনের সন্ধ্যার ঘরের বিকালের সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ তাকে পাঠাতে বলে। আসমানি নেওয়ান এসব ব্যাপারে পটু। তিনি ছেলের কথায় অবাক হয়। আকাশ বিরক্ত কণ্ঠে বলে, এক্ষুনি লাগবে তার, আর্জেন্ট। আসমানি নেওয়ান 5 মিনিটের মাথায় ছেলেকে সেই ভিডিও ক্লিপ পাঠায়। আকাশ এবার ভিডিওটি অন করলে স্পষ্ট দেখলো সকাল সন্ধ্যাকে কিছু বলছে। আকাশ সাউন্ড ফুল করে দিলে সেদিনের বলা সকালের প্রতিটি কথা শব্দ করে বাজতে থাকে। সকাল ভীত চোখে তাকায় আকাশের দিকে। সময় যত পেরোয় আকাশের মাঝে তত ক্রোধ জমতে শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যাকে বলা সকালের কিছু কথা বেজে উঠল। আয়নায় নিজেকে দেখ, গায়ের রংটা কেমন চাপা দেখছিস? তোর চেয়ে আকাশ নেওয়ান কত শেড ফর্সা কল্পনা করতে পারবি তুই? আবার কথাও বলতে পারিস না, বোবা একটা। তো আকাশ তোকে ডিভোর্স দিব না তো কাকে দিবে? আমি কিন্তু আকাশের চেয়ে আরো ফর্সা, আবার কথাও বলতে পারি। বোবা নই তোর মতো। তোর ডিভোর্সটা হলেই চুটকি মেরে আকাশ নেওয়ানের বউ হয়ে যাব আমি। তুই কই যাবি সেই চিন্তা কর তাহলে কেমন? আকাশ বড় বড় পা ফেলে সকালের সামনে গিয়ে দাঁড়ায়। সকাল আমতা আমতা করে বলে, সরি স্যার, আমাকে মাফ। বাকি কথা বলার আগেই, কেউ কিছু বোঝার আগেই আকাশ সকালের ডান গালে কষিয়ে এক থাপ্পড় মেরে দেয়। সকাল হুমড়ি খেয়ে পড়ার আগেই আকাশ ডান হাতে সকালের চুলের মুঠে ধরে বা হাতে 2 গালে সকালকে আরো 2টো থাপ্পড় দিতে দিতে রাগান্বিত স্বরে বলে, তোদের মতো মেয়ের উপর আকাশ নেওয়ান প্রস্রাবও করে না। বউ হবি আমার, সন্ধ্যার নখের যোগ্যও নয় তুই। আমার বউ হওয়ার স্বাদ মেটাবো আমি তোকে, ওয়েট। কথাটি বলে আকাশ সকালকে ধাক্কা দেয়। সকালের মাথা ভন ভন করে ঘুরছে। সে পড়ে যাওয়ার আগেই সকালের মা এগিয়ে এসে মেয়েকে আগলে নেয়। চিল্লিয়ে বলে, আমাগো বাড়ি আইসা এইসব গুন্ডামি করতাছো? আকাশ জল জল চোখে তাকায় সকালের মায়ের দিকে। এই মহিলা তার বড় না হলে এই সকালের চেয়েও জঘন্যভাবে মার খেত আজ তার হাতে। সন্ধ্যার বাবা হতভম্ব হয়ে চেয়ে আছে। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এক পর্যায়ে এগিয়ে এসে বলে, এইসব অসভ্যতামি করতাছো কোন বাকিটুকু বলার আগে আকাশ সন্ধ্যার বাবার কলার ধরে ভস্ম করে দেওয়া চোখে চেয়ে বলে, একটা কথা বললে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো, কাপুরুষ বাপ কোথাকার। কথাটি বলে আকাশ ছেড়ে দেয় সন্ধ্যার বাবার কলার। এরপর লোকটির কলা ঠিক করে দিতে দিতে শান্ত গলায় বলে, বড়দের সাথে অভদ্রতা করার শিক্ষা নেই, তাই আপনার জিভ বেঁচে গেল, আপনিও বেঁচে গেলেন। এবার ভালো করে বলুন সন্ধ্যা কোথায়? সকলে ভীতু চোখে চেয়ে আছে আকাশের দিকে। সকালের ছোট ভাই সায়ান আকাশের দিকে চেয়ে কোমরে হাত রেখে আদো আদো স্বরে বলে, সন্ধ্যা আপু আছেনি তো? সুম্য ভাইয়া আছেনি, ওরা আলায় গেছে। আকাশ ভুরু কুচকে তাকায় ছোট বাচ্চাটির দিকে। হাঁটু মুড়ে বসে সায়ানের গালে হাত দিয়ে আদুরে সরে বলে, বাবু তোমার সন্ধ্যা আপু আর সৌম্য ভাইয়া কোথায় জানো? সায়ান ঠোঁট উল্টে কান্না মাখা গলায় বলে, নেই, আলাই গেছে, আমাকে আল আদল করে না কেউ। আকাশ বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে রইল।
বুঝলো সন্ধ্যার সময় দুজনকেই বাচ্চা ছেলেটি মিস করছে। এটাও বুঝলো সন্ধ্যার সময় আসলে এখানে আসেনি। আকাশ সায়নের গাল টেনে বলে, চিন্তা করো না, ওরা চলে আসবে। সায়ন দু হাতে তালি দিয়ে হেসে বলে, সত্যি? আকাশ মৃদু হাসলো। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায়। আকাশের সন্ধ্যার গ্রাম থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। টেনশনে মাথা কাজ করছে না। সৌম্য সন্ধ্যার কোনো খোঁজ পায়নি। আকাশ ক্লান্ত শরীর টেনে সিঁড়ির দিকেই যাচ্ছিল। আসমানি নওয়ান আকাশের সামনে দাঁড়িয়ে গেল। আকাশ থেমে যায়। আসমানি নওয়ান একটি কাগজ এগিয়ে দেয়। আকাশ ভ্রু কুঁচকে বলে, এটা কি? আসমানি নওয়ান বলে, দেহো, দেইখা সাইন কইরা দাও। তোমার বোঝা তাড়াতাড়ি কমাই দিতাছি। 1 সপ্তাহ সময় লাগলো না, আগেই পায়া গেছি। আকাশ তার মায়ের থেকে কাগজটি নিয়ে চোখ বুলায় কাগজটিতে। ডিভোর্স পেপার দেখে আকাশ অবাক চোখে তাকায় তার মায়ের দিকে। কাগজটি 2 হাতে গুটিয়ে নিয়ে রেগে বলে, কি প্রবলেম তোমার? আমি সন্ধ্যাকে ডিভোর্স দিব না। এসব ফালতু কাগজ আর আমার সামনে আনবে না তুমি। আসমানি নওয়ান রেগে বলে, কালকেই তো বললে তুমি সন্ধ্যাকে ডিভোর্স দিবে। সব সময় তোমার ইচ্ছেতেই সব হবে না। আকাশ হাতের কাগজ ছুঁড়ে ফেলে বলে, কালকে বলেছি ডিভোর্স দিব, আজকে বলছি দিব না। শেষ, আমার সন্ধ্যাকে লাগবে। কথাটি বলে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। আসমানি নওয়ান রেগে বলে, তুমি সারাদিন কাঁদলেও সন্ধ্যাকে আর পাবে না। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে। কি জানি তার মায়ের মাঝে রহস্য থাকে কত। আকাশ ভাবলো তার মা হয়তো জানে সন্ধ্যা কোথায়। আকাশ দ্রুত কয়েকটা সিঁড়ি নেমে তার মায়ের সামনে দাঁড়ায়। আসমানি নওয়ানের 2 হাত তার 2 হাতে আগলে নিয়ে মৃদু স্বরে বলে, মা, তুমি জানো সন্ধ্যা কোথায়? জানলে প্লিজ বলো। দেখো, আমি কয়েক ঘন্টা পরেই সন্ধ্যাকে ফিরিয়ে আনতে গিয়েছি। আমি তোমাকে সরি বলছি, সন্ধ্যাকেও সরি বলে দেব। সন্ধ্যা কোথায় প্লিজ বলো। আসমানি নওয়ান অবাক হয় ছেলের ব্যবহারে। ধরা গলায় বলে, আমি জানি না জান্নাত কোথায়। আকাশ তার মায়ের কথা শুনে মায়ের হাত ছেড়ে দিল। আসমানি নওয়ানের বলার ধরন বিশ্বাসযোগ্য ছিল। আকাশ হতাশ হয়। উল্টো ঘুরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পকেট থেকে ফোন বের করে। আর সারাদিনে কতবার যে সৌম্যর নাম্বারে কল দিয়েছে হিসাব নেই। প্রতিবার বন্ধ বলছে। এখন আবারও সৌম্যর নাম্বারে কল দেয়। ভেবেছে এবারেও বন্ধ বলবে, কিন্তু না, কল ঢুকেছে। কয়েক সেকেন্ড পেরোতেই রিসিভ হয়। আকাশের পা থেমে যায়। ফোন চেক করলে দেখলো আসলেই রিসিভড হয়েছে। আকাশ বিচলিত কণ্ঠে বলে, সৌম্য, কোথায় তুমি?